আজকের এই ভিডিওতে আমরা উদ্ভিদ হরমোনের খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন অক্সিন নিয়ে ডিটেল আলোচনা করার চেষ্টা করব। অক্সিনের উৎস থেকে অক্সিনের আবিষ্কার থেকে আমরা অক্সিনের কাজ পর্যন্ত ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। তাই চলো কথা না বাড়িয়ে বোর্ডে দেখে নেওয়া যাক কোন পয়েন্টগুলো তোলা আছে। দেখো, অক্সিনের বেশ কয়েকটি পয়েন্ট আমি তুলে রেখেছি। প্রথমেই আলোচনা হবে উৎস, রাসায়নিক গঠন, রাসায়নিক সংকেত, পরিবহন এবং তারপরে কাজ। কিন্তু তারও একটু আমরা আগে গিয়ে আলোচনা করার চেষ্টা করব, কেননা অক্সিনের কেন্দ্রবিন্দু থেকে সিন্ধু পর্যন্ত আমরা আলোচনা করব। তাই প্রথমে আমরা জেনে নিব অক্সিনের আবিষ্কার নিয়ে। দেখো, যতগুলো উদ্ভিদ হরমোন রয়েছে তার মধ্যে প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনটার নামই হচ্ছে অক্সিন। প্রথম আবিষ্কার হয়েছিল অক্সিন। খুবই ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, প্রথম কোন উদ্ভিদ হরমোন আবিষ্কার হয়েছিল? অক্সিন। কত সালে? 1928 সালে। কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী ভেন্ট। ওকে, তো অবশ্যই মনে রাখতে হবে অক্সিন 1928 সালে আবিষ্কার হয়েছিল আবিষ্কারক ভেন্ট। ওকে, কোথা থেকে আবিষ্কার করেছিল এই ভেন্ট? জই নামক গাছ থেকে। জই নামক গাছ থেকে আবিষ্কার করেছিল। এবার দেখো, এই যে ভেন্ট, এটাকে যখন তোমরা ইংরেজিতে লিখবে তখন ইংরেজি ওয়ারানটা কিন্তু এরকম ওয়েন্ট, এটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। কেউ যদি তোমরা ইংরেজি উচ্চারণ লিখো তাহলে ওয়েন্ট লিখতে পারো, কিন্তু বাংলায় যদি তোমরা লিখো তাহলে ভেন্ট। এটা ইংলিশের কারসাজি বাবা, এটাকে নিয়ে কিছু করা যাবে না। ইংলিশ পড়া তো আমি সেদিন ছেড়ে দিয়েছিলাম যেদিন আমি প্রথম টেরিডোফাইটা বানানটা লিখতে গিয়ে টি লিখেছিলাম। পরবর্তীতে জানি যে টেরিডোফাইটার প্রথম অক্ষরটা পি দিয়ে শুরু। আশ্চর্য, সাইকোলজি বানান আমি এস দিয়ে লিখেছিলাম, কিন্তু প্রথম অক্ষরটা ছিল পি, পি দিয়ে শুরু সাইকোলজি। তো সেদিন থেকে ইংরেজি পড়া ছেড়ে দিয়েছি। তো যাই হোক, জোকস এ পার্ট, আজকে আমরা আলোচনা করছি অক্সিন। এই অক্সিন আবিষ্কার হয়েছিল 1928 সালে, আবিষ্কারক ভেন্ট বা ওয়েন্ট ইংরেজিতে লিখলে। এবার চলে আসো, এই যে উদ্ভিদ হরমোনটা আবিষ্কার হয়েছিল, এই হরমোন শব্দটা প্রথম কবে ব্যবহৃত হয়েছিল? আমরা আগের ভিডিওতে জানি 1905 সালে প্রথম ব্যবহার করা হয়েছিল। বিজ্ঞানী স্টার্লিং আর বেলিস, বা বেলিস ও স্টার্লিং প্রথম ব্যবহার করেছিল। কিন্তু তারও আগে একজন সায়েন্টিস্ট, যাকে আমরা অবশ্যই বিজ্ঞান পড়তে গেলে অবশ্যই মনে করি, সে প্রথম এই যে হরমোন সেটা নিয়ে কথা বলেছিল। তার নাম চার্লস ডারউইন। ইনাকে ছাড়া তো আমাদের এই বিজ্ঞান অসম্পূর্ণ। তো এই যে চার্লস ডারউইন, তিনি 1881 সালে বিজ্ঞানী চার্লস ডারউইন একটা বই লেখেন, দ্য পাওয়ার অফ মুভমেন্ট ইন প্ল্যান্ট। এই যে বইটা, এই বইটার মধ্যে তিনি কিন্তু এরকম পদার্থের কথা উল্লেখ করেন যে যেই পদার্থটা উদ্ভিদকে উত্তেজনা যোগায়। ঠিক আছে, কিন্তু তিনি হরমোন শব্দটা, এই যে পদার্থটা যেটা উত্তেজনা যোগায় সেটাকে হরমোন, এই যে কথাটা তিনি কিন্তু কখনো ব্যবহার করেননি। যাই হোক, পরবর্তীতে বেলিস স্টার্লিং সেটা করেছেন এবং তারপরে প্রথম উদ্ভিদ হরমোন আবিষ্কার হয়েছিল 1928 সালে অক্সিন। ওকে, মনে রাখতে হবে। যাই হোক, এবার আমরা চলে আসছি এই যে অক্সিনের উৎস নিয়ে। অবশ্যই আমাদের উৎস জানতে হবে যে অক্সিনের উৎস কোথায়। তো অক্সিনের উৎস হচ্ছে ভাজক কলা। অবশ্যই মনে রাখতে হবে অগ্রস্থ ভাজক কলা, যেই কলাগুলো বিভাজিত হতে পারে। অর্থাৎ একটা উদ্ভিদের সবচেয়ে উপরের দিকে যদি আমরা দেখি অগ্রমুকুল, সেই অগ্রমুকুলের মধ্যে কিন্তু এই অক্সিন আমরা পাবো। তাহলে আমরা অবশ্যই লিখব অগ্রমুকুল। এছাড়াও আমরা কোথায় পাবো? ভ্রূণ মুকুলেও পাবো, ভ্রূণমুকুল। আর কোথায় পাবো? পাতার মধ্যেও কিন্তু পাবো। ঠিক আছে, বীজপত্রের মধ্যেও কিন্তু পাবো। তো অক্সিনের উৎসগুলো আমাদের মনে রাখতে হবে অগ্রস্থ ভাজক কলা, ভ্রূণমুকুল, পাতা এবং বীজপত্রের মধ্যেও আমরা এই অক্সিনকে পাবো। এবার চলে আসো রাসায়নিক গঠন। দেখো, উদ্ভিদের রাসায়নিক গঠনে প্রধান 4টি মৌল থাকে। উদ্ভিদের রাসায়নিক গঠনে প্রধানত 4টি মৌল থাকে। এই 4টি মৌল হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। অবশ্যই মনে রাখতে হবে উদ্ভিদের টোটাল বডি, তার যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম গঠনের 4টি মৌল প্রধান: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এই যে 4টা মৌল, এই 4টা মৌল দিয়েই কিন্তু উদ্ভিদের প্রোটোপ্লাজমের প্রধান অংশগুলো গঠিত হয়। ঠিক আছে, তো এই অক্সিনেরও প্রধান উপাদানগুলো হলো
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে আমরা রাসায়নিক গঠনটা দেখলাম যে এই 4টা মৌল দ্বারা গঠিত। এবার আমরা আসি তার পরের পয়েন্টে রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত তোমরা মনে রাখতে পারো, অক্সিজেনের রাসায়নিক সংকেত হচ্ছে C10, হাইড্রোজেন 9, অক্সিজেন 2 এবং নাইট্রোজেন 1। এটা হলো অক্সিজেনের রাসায়নিক সংকেত। মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে কম ভালো। ওকে, যাই হোক, আমরা চলে আসছি পরের পয়েন্টে, পরিবহন। দেখো অক্সিজেনের যে পরিবহন, সেই পরিবহনটা আমরা যদি দিক দেখি তাহলে নিম্নমুখী। কেননা অক্সিজেন সাধারণত উপরের দিকে অর্থাৎ অগ্রস্ত ভাজক কলায় যেহেতু সৃষ্টি হয়, সেই অগ্রস্ত ভাজক কলা থেকে ধীরে ধীরে নিচের দিকে নামে এবং এই পরিবহনের ক্ষেত্রে উদ্ভিদের 2 ধরনের পরিবহন কলা অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েম কাজ করে। মনে রাখবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলত ফ্লোয়েম এখানে নিম্নমুখীর যে ঘটনাটা, সেই ঘটনাটা বিশেষত করে থাকে। তো এখানে আমরা পরিবহনের ক্ষেত্রে আমরা সাধারণত লিখব নিম্নমুখী। সাধারণত অবশ্যই আমরা এই কথাটা ব্যবহার করব, সাধারণত নিম্নমুখী। তাহলে আমরা বুঝে গেলাম অক্সিজেনের যে পরিবহন। এবার চলে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখান থেকে শর্ট প্রশ্ন, এখান থেকে ব্রড প্রশ্ন, এখান থেকে শূন্য স্থান, এখানে সত্য মিথ্যা, এরকম বিভিন্নভাবে প্রশ্ন এসে থাকে। তাই কাজটাকে খুব ভালো মতো অধ্যয়ন করতে হবে। তো চলো আমরা অক্সিজেনের প্রথম কাজটা দেখে নিই। অক্সিজেনের প্রথম কাজ আমরা যে কোনো বইয়ের মধ্যে পেয়ে থাকি অগ্রস্ত ভাজক কলা, অগ্রস্ত প্রকটতা। তো এটা হচ্ছে প্রথম কাজ, অগ্রস্ত প্রকটতা। আচ্ছা, এই যে অগ্রস্ত প্রকটতা, এটা বলার আগে তোমাদের অবশ্যই আমি পরিচয় করিয়ে দিতে চাই। এই যে প্রকটতা বা প্রকট কথাটা তোমরা কোথায় পেয়েছো? প্রকট কথাটা তোমরা পেয়েছো যে 3 নাম্বার চ্যাপ্টারে তোমরা পড়েছো যে প্রকট আর প্রচ্ছন্ন। পড়েছো না? প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্যটা সাধারণত প্রকাশিত হয় না সেটাকে প্রচ্ছন্ন বলা হয়, আর যে বৈশিষ্ট্যটা সাধারণত সবসময় প্রকাশিত হয় সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, যেটাকে আমরা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি। তো প্রকটতা হচ্ছে যখন একটা বৈশিষ্ট্য প্রকাশ হওয়ার ক্ষমতা রাখে তখন সেটাকে আমরা প্রকটতা বলি। ওকে, তো এখানে দেখো অক্সিজেন অগ্রস্ত প্রকটতা ঘটায়। তো অগ্রস্ত প্রকটতা ঘটায় মানে এই যে উদ্ভিদের যে অগ্রস্ত অর্থাৎ অগ্র অংশ, সেই অগ্র অংশের বৃদ্ধি ঘটায়। এই যে বৃদ্ধি ঘটানোকেই বলা হয় অগ্রস্ত প্রকটতা। বোঝা গেছে? অগ্রস্ত প্রকটতা বলতে বোঝায় যে অক্সিজেন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি করে, অন্য কোনো অংশের বৃদ্ধি করে না। এই যে অগ্রমুকুলকে প্রাধান্য দেয়, এই অগ্রমুকুলের প্রাধান্য দেওয়াকেই অগ্রস্ত প্রকটতা বলা হয়। ওকে, আর একটু যদি আমরা ডিটেইল আলোচনা করি তাহলে আমরা অগ্রস্ত প্রকটতা বলবো যে অক্সিজেনের উপস্থিতিতে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে, পার্শ্বমুকুলের বৃদ্ধিতে এই অক্সিজেন বাধা দান করে। কিন্তু যদি আমরা এই অগ্রমুকুলটা কেটে দিই তাহলে অগ্রমুকুল থাকলো না, তাহলে কি হলো? তখন কিন্তু পার্শ্বমুকুল অর্থাৎ সাইডের যে মুকুলগুলো সেগুলোর বৃদ্ধি ঘটবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় অগ্রস্ত প্রকটতা। একটু যদি আমি চিত্রের সাহায্যে দেখাই, দেখো এটা একটা গাছ হলো না? কি হলো রে বাবা? এগুলো হচ্ছে পার্শ্ব মুকুল, এটা হচ্ছে অগ্রস্ত বা অগ্রমুকুল। অক্সিজেনের উপস্থিতিতে কি হয়? এই অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে, এই পার্শ্বমুকুলের বৃদ্ধিতে বাধা দান করে অক্সিজেন কি করে? পার্শ্বমুকুলের বৃদ্ধিতে বাধা দান করে কিন্তু অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। ওকে, এবার অগ্রমুকুলকে যদি আমরা কেটে বাদ দিয়ে দিলাম তাহলে অগ্রমুকুল নেই, তখন আবার কি হবে? এই পার্শ্বমুকুল বৃদ্ধি হবে। স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে কোনো জটিলতা নেই। যদি অগ্রমুকুল না থাকে পার্শ্বমুকুলে তো বৃদ্ধি ঘটবে। আর কিসের বৃদ্ধি ঘটবে? হ্যাঁ, তো বুঝে গেছো যখন। তো এই ঘটনাটাকেই বলা হয় অগ্রস্ত ভাজক কলা, যে অগ্রমুকুল
যদি থাকে তাহলে শুধু অগ্রমুকুলেরই বৃদ্ধি ঘটবে, এটা ঘটায় অক্সিন, আর অগ্রমুকুল না থাকলে পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটার নামই হচ্ছে অগ্রস্ত প্রকটতা। ওকে, তাহলে এটা প্রথম কাজ অক্সিনের, 1 নাম্বার। 2 নাম্বার দেখো, অক্সিনের 2 নাম্বার কাজ হচ্ছে কোষ বিভাজন। অক্সিনের উপস্থিতিতে কিন্তু কোষ বিভাজন ঘটে। যদিও এটা এর মুখ্য কাজ নয়, অক্সিনের যে মুখ্য কাজ কোষ বিভাজনের ক্ষেত্রে সেটা হচ্ছে কোষের বৃদ্ধি ঘটানো। তো এটাকে তোমরা 3 নাম্বার দিয়ে লিখতে পারো যে কোষের বৃদ্ধি। তোমরা জানো যে কোষ বিভাজনের আগে কোষের অবশ্যই বৃদ্ধি দরকার, তারপরে কিন্তু বিভাজন হয়। তো এই যে বৃদ্ধির ঘটনাটা, সেই বৃদ্ধির ঘটনার ক্ষেত্রে অবশ্যই অক্সিন কাজ করে। তো অক্সিন কোষের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, এবং তারপরে বৃদ্ধির পর যে কোষ বিভাজন হবে সেই বিভাজনের ক্ষেত্রেও কাজ করে, তবে সেটা ততটা গুরুত্বপূর্ণ ভাবে সেই কাজটাকে কমপ্লিট করে না। ওকে, তাহলে এই 3টে কাজ জানলে। এবার দেখো 4 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হচ্ছে ফলের বৃদ্ধি। অক্সিনের উপস্থিতিতে কিন্তু ফলের বৃদ্ধি ঘটে, ফলের বৃদ্ধিতে অবশ্যই অক্সিন কাজ করে। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটা হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি জিনিসটা কি? পার্থেনোকার্পি হচ্ছে, আমরা জানি যে উদ্ভিদের পরাগ মিলন হয়, এক ফুল থেকে আরেক ফুলে পরাগরেণু যাওয়ার পর পরাগ মিলন হয়, এবং এই পরাগ মিলনের পর যে ডিম্বাশয় বা হচ্ছে গর্ভাশয়, সেই গর্ভাশয় ফলে পরিণত হয়। ঠিক আছে, নিষেকের পর এই ডিম্বাশয় ফলে পরিণত হয়। কিন্তু কৃত্রিম অক্সিন বা অক্সিন প্রয়োগ করার মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে ফল, সেই ফলকে বীজবিহীন ফল তৈরি করতে পারি, এবং এই নিষেক ছাড়াই বীজবিহীন ফল তৈরি করার ঘটনাকে বলা হয় পার্থেনোকার্পি। অবশ্যই মনে রাখবে যে নিষেক ছাড়াই বীজবিহীন ফল তৈরি করার ঘটনা, ফল তৈরির ঘটনা কেই বলে, কি বলে, ঘটনাকেই বলে পার্থেনোকার্পি। বীজবিহীন ফল তৈরি করার ঘটনাকে বলা হয় পার্থেনোকার্পি। এবং তোমরা আরেকটা জিনিস আমি মিস করেছি, যে অক্সিনের আরেকটা কিন্তু নাম রয়েছে, রাসায়নিক নাম এখানে লেখা কিন্তু উচিত ছিল। অক্সিনের আরেকটা নাম রয়েছে, এর আরেকটা নাম হচ্ছে IAA। আমি এখানে লিখছি, অক্সিনের আরেকটা নাম হচ্ছে IAA। এর পুরো নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। প্রত্যেকটা এখানে আমরা যে প্রাকৃতিক হরমোনগুলো দেখবো সেগুলোর আরেকটা নাম রয়েছে, যেগুলোকে রাসায়নিক নাম বলা হয়। এই রাসায়নিক নামের মধ্যে অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ওকে, যাই হোক তোমরা জানো অলরেডি। আর এখানে কাজগুলো তোমরা দেখলে, অগ্রস্ত প্রকটতা কোষ বিভাজনে সাহায্য করে, কোষের বৃদ্ধিতে সাহায্য করে, ফলের বৃদ্ধিতে সাহায্য করে, আর পার্থেনোকার্পি অর্থাৎ বীজবিহীন ফল তৈরি করতে সাহায্য করে। ওকে, পার্থেনোজেনেসিস কিন্তু নয়, সেটা আলাদা একটা জিনিস, সেটা প্রাণীদের ক্ষেত্রে, এটা উদ্ভিদের ক্ষেত্রে বীজবিহীন ফল তৈরি করার ঘটনা, যেটা পার্থেনোকার্পি নামে পরিচিত। এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ আরেকটি কাজ অক্সিন যেটা করে থাকে, সেটা হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা। এটা আমাদের 5 নাম্বার কাজ ছিল, তাহলে এটা 6 নাম্বার কাজ, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তোমরা জানো যে হচ্ছে অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। কিভাবে উদ্ভিদ এই ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে অক্সিন? তো অবশ্যই মনে রাখবে যে উদ্ভিদের ক্ষেত্রে যখন অক্সিনের মাত্রাটা বেশি থাকে অগ্রমুকুলের, তখন সেই অগ্রমুকুলের বৃদ্ধি সেই আলোর দিকে ঘটে, অর্থাৎ এই ট্রপিক চলনটাকে আমরা ফোটোট্রপিক চলন বলি। অর্থাৎ যখন এদের অগ্রমুকুলে এই যেখানে আলো পায় অ্যাকচুয়ালি, সেখানে অক্সিনের পরিমাণটা বেশি হতে থাকে, এবং এই অক্সিজেনের পরিমাণটা বেশি হওয়ার ফলে সেই অংশটা ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায়, অর্থাৎ ফোটোট্রপিক চলন সম্পাদন হয় এই অক্সিজেনের ফলে। আবার যেখানে আলো পায় না সেখানে অক্সিজেনের ঘনত্ব কমে যায়। এই ঘটনাটা ঘটে কোথায়? যে কোথায় আলো পায় না উদ্ভিদের,
মূলের ক্ষেত্রে উদ্ভিদের যে মূল, সেই মূলে কিন্তু আলো যেহেতু পৌঁছায় না, তো এখানে অক্সিজেনের ঘনত্বটা কম থাকে এবং অক্সিজেনের ঘনত্বের কমের কারণে এখানে কিন্তু মূলের বৃদ্ধি জলের দিকে বা অভিকর্ষজ টানের দিকে ঘটে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে অভিকর্ষজ টানের দিকে চলন, এটাকে আমরা জিওট্রপিক বলি, আর জলের দিকে হলে সেটাকে হাইড্রোট্রপিক চলন বলি। তাহলে আমরা 3 ধরনের চলন, ট্রপিক চলন যে 3 ধরনের, ফোটোট্রপিক, হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক, এই 3 ধরনের চলনের ক্ষেত্রে অবশ্যই অক্সিজেন গুরুত্বপূর্ণ কাজ করে। আলোর ক্ষেত্রে অক্সিজেন বেশি উৎপাদন হয়, ফলে আলোর দিকে চলন ঘটে, আর যেখানে আলো কম পায় সেখানে অক্সিজেনের ঘনত্ব কম হওয়ার কারণে সেখানে কিন্তু সেই মূল ধীরে ধীরে জলের দিকে বা অভিকর্ষ টানের দিকে ভেতরে প্রবেশ করে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে ট্রপিক চলন ঘটছে সেটা দেখছি। তো অক্সিজেন অবশ্যই ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে, মনে রাখতে হবে। আরেকটা কথা এখান থেকে প্রশ্ন আসে যে ঘনত্বের উপর ভিত্তি করে কিভাবে অক্সিজেন চলন নিয়ন্ত্রণ করে। তো বেশি ঘনত্বের ক্ষেত্রে আমরা দেখব যে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে, এবং কোন দিকে ঘটে? আলোর দিকে। আর কম ঘনত্বে মূলের বৃদ্ধি ঘটে। আমি আর ছবি দিয়ে দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আর বেশি কিছু বলার দরকার মনে করছি না, কারণ তোমরা এটা ইজি একটা সহজ বিষয়, তোমরা এটা জানো। যাই হোক, এরপরে আমরা আরেকটা জানি যে হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে ফুল ফোটাতেও কিন্তু এই অক্সিজেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফুল ফোটাতেও কিন্তু অক্সিজেন সাহায্য করে। তো যাই হোক, আশা করছি তোমরা এই অক্সিজেনের যে কাজগুলো, সেই কাজগুলো বুঝতে পেরেছো, এবং এর যে অন্যান্য যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো তোমরা হয়তো জানো, বা আরেকবার আমি রিপিট করিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও, এবং পরবর্তী আমরা ভিডিও জীবের এলিনের উপর অবশ্যই আপলোড করতে যাচ্ছি। তো অবশ্যই সাথে থেকো চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।